নমস্কার, কম্পিটিটিভ বেঙ্গলিতে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আগের দিনের যে ফান্ডামেন্টাল রাইটস পড়ছিলাম তার পার্ট 2টা পড়ব। তো সেটা আজকে আমরা আলোচনা করব ফ্রম এম লক্ষ্মীকান্ত টেক্সট বুক। তো চলো শুরু করা যাক। প্রথমে আমার পরিচয়টা একটু দিয়ে রাখি। আমি কিরিটি মুখার্জি। ইনস্টাগ্রাম লিঙ্কটা এখানে দেওয়া রইল। এফবি পেজ তোমরা ফলো করতে পারো, কম্পিটিটিভ বেঙ্গলি, লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। আর আমার সম্পর্কে অন্য কোনো পার্সোনাল ডিটেলস জানতে আমার ফেসবুক প্রোফাইলে ভিজিট করতে পারো। ওকে, থ্যাংক ইউ। তো চলো শুরু করি আজকের লেসন। আজকে আমরা মেইন কন্টেন্টের মধ্যে ঢুকছি আর্টিকেল 14 দিয়ে। ওকে, তো প্রথমে কি বলা আছে? প্রথমেই বলা আছে রাইট টু ইকুয়ালিটি। ইটস আন্ডার আর্টিকেল 14। আমরা প্রথমে আর্টিকেল 14টা ডিটেলসে পড়বো। প্রচুর প্রশ্ন জিজ্ঞেস করা হয়। তো চলো শুরু করি। আর্টিকেল 14 কি বলছে? আর্টিকেল 14 বলছে ইকুয়ালিটি বিফোর ল এন্ড ইকুয়াল প্রোটেকশন অফ ল। দুটো কম্পোনেন্ট কিন্তু আলাদা আলাদাভাবে লক্ষ্য করবে। ইকুয়ালিটি বিফোর ল, ইকুয়াল প্রোটেকশন অফ ল। ওকে, এই দুটো জিনিস কিন্তু একটু আলাদা। এনিওয়ে, শুরু করি। Article 14 says that the state shall not deny to any person equality before law or the equal protection of law within the territory of India. অর্থাৎ আমাদের স্টেট, অর্থাৎ আমাদের যে রাষ্ট্র, ভারতবর্ষের মধ্যে অবস্থিত কোনো মানুষকে ইকুয়ালিটি বিফোর ল, আইনের দৃষ্টিতে সমতা বা আইনের দ্বারা সমান রক্ষিত হওয়ার অধিকার থেকে বঞ্চিত করতে পারবে না, আর্টিকেল 14 অনুযায়ী। ওকে, এখানে দুটো জিনিস, সেটা হচ্ছে ইকুয়ালিটি বিফোর ল, এটা ব্রিটিশ অরিজিন থেকে এসছে। ওকে, আর ইকুয়াল প্রোটেকশন অফ ল এসছে আমেরিকান কনস্টিটিউশন থেকে। উই হ্যাভ টেকেন দিস টু আইডিয়াস ফ্রম দেয়ার। ওকে, তো আরেকটা কি বলছে? বলছে আর্টিকেল 14 ফরবিডস ক্লাস লেজিসলেশন, অর্থাৎ যে শ্রেণী বিভাগ, কিসের বেসিসে? ইট পারমিটস রিজনেবল ক্লাসিফিকেশন অফ পার্সন, অবজেক্টস এন্ড ট্রানজাকশন অফ লস। ফর এই কারণগুলোতে, অর্থাৎ কোনো ক্লাস লেজিসলেশন, ক্লাস যে লেজিসলেশন মানে হচ্ছে যে শ্রেণীর, এক একটা শ্রেণীর জন্য এক রকমের আইন প্রণয়ন করার ব্যবস্থাকে এখানে বিরোধ করা হচ্ছে আর্টিকেল 14 অনুযায়ী। কারণ এখানে স্পেশাল প্রিভিলেজ ক্লাস বলে কিছু থাকবে না। ঠিক আছে, তো এটা হচ্ছে মেন কথা। এবার এখানে পার্সন যে কথাটা বলা আছে, এটা কিন্তু একটা সিগনিফিকেন্ট মিনিং আছে। এই পার্সন কথাটা মানে কিন্তু সাধারণ কোনো মানুষকে বোঝায় না। পার্সনের মধ্যে পড়ে যায় সমস্ত সিটিজেন, তো বটেই, আবার মানে সিটিজেন তো পড়েই, তার সাথে স্ট্যাটিউটারি কর্পোরেশন, কোম্পানি, রেজিস্টার্ড সোসাইটি, আদার টাইপ অফ লিগাল পার্সন, অর্থাৎ যে আইনগত যে পার্সনের যে সংজ্ঞা আছে, সেই সংজ্ঞাতে যারা পড়ে প্রত্যেকেই কিন্তু এই পার্সনের মধ্যে পড়ে যায়। ওকে, আর শুরুতে আমরা যে দুটো কম্পোনেন্ট দেখলাম, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন অফ ল, এই দুটোর কিন্তু একটা হচ্ছে না বাচক, এটা না বাচক, আর এটা হচ্ছে হ্যাঁ বাচক। কেন? কারণ ইকুয়ালিটি বিফোর ল এই কথাটার মানে হচ্ছে দেয়ার ইজ নো প্রিভিলেজ ক্লাস, অর্থাৎ কোনো প্রিভিলেজ ক্লাসের উপস্থিতি সোসাইটিতে থাকবে না। অর্থাৎ সেটা অর্থনৈতিক হতে পারে, ভিভিআইপি হতে পারে, তাদের জন্য স্পেশাল কোনো ক্লাস লেজিসলেশন কিন্তু হবে না। ফাইন, অতএব এখানে একটা বিধিনিষেধ আরোপ করার ব্যবস্থা রয়েছে। whereas ইকুয়াল প্রোটেকশন অফ ল মানে হচ্ছে ভারতবর্ষের অবস্থিত প্রত্যেকটা মানুষকে, ভারতবর্ষের স্থিত প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিতে হবে একইভাবে আন্ডার দ্য পারভিউ অফ ল। ঠিক আছে, ল অ্যান্ড অর্ডার প্রণয়ন করার ক্ষেত্রে, ল অ্যান্ড অর্ডার যে এফেক্টিভ করার ক্ষেত্রে থেকে শুরু করে প্রণয়ন করার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা শ্রেণীকে সমান সুযোগ সুবিধার ব্যবস্থা কিন্তু করতে হবে। এটা হচ্ছে ইকুয়াল প্রোটেকশন অফ ল। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, সেটা হচ্ছে ইকুয়াল ট্রিটমেন্ট আন্ডার ইকুয়াল সার্কামস্ট্যান্সেস, অর্থাৎ একই অবস্থায় অবস্থিত প্রত্যেকটা ক্লাসকে, ওকে, সেই ক্লাসগুলোকে একইভাবে ট্রিট করতে হবে। তার মানে হলো, আমরা যদি ইকোনমিক্যালি অ্যান্ড সোশ্যালি ব্যাকওয়ার্ড কোনো ক্লাসকে ট্রিট করি, তার সাথে কিন্তু আপার স্টেটায়, অর্থাৎ উপরের দিকে অবস্থিত কোনো একটা স্টেটার যে ট্রিটমেন্ট প্রসেস, সেগুলো কিন্তু আলাদা হবে। কেন বলছি? আমরা যারা সো কল্ড রিচ পার্সন বা সো কল্ড ডেভেলপড বোথ ইকোনমিক্যালি সোশ্যালি, দোজ হু আর আপলিফটেড, তাদের ক্ষেত্রে একরকমের আইন থাকতে পারে। অন্যদের ক্ষেত্রে, যাদেরকে আমরা তুলে আনার চেষ্টা করছি, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু কিছু রিজনেবল ছাড় দিতে পারি বা রিজনেবল রেস্ট্রিকশন আমরা
অন্যগুলো ক্ষেত্রে করতে পারি। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে রুল অফ ল কি বলছে, একটু পড়ি। The concept of equality before law is an element of the concept of rule of law propounded by A.V. Dicey, the British jurist. এই যে ব্রিটিশ জুরিস্ট A.V. Dicey যে কনসেপ্টটা দিয়েছিল রুল অফ ল, সেখান থেকে কিন্তু মেনলি ইকুয়ালিটি বিফোর লটা আসছে বা সেই কনসেপ্টটা আসছে। রুল অফ ল এর যে কম্পোনেন্টগুলো ছিল সেটা হচ্ছে যে প্রিভিলেজ ক্লাসের অনুপস্থিতি, ঠিক আছে, আরবিট্রারি পাওয়ারের অনুপস্থিতি, অর্থাৎ রাষ্ট্র চাইলে যা খুশি করতে পারবে না, এই ধরনের বিষয়গুলো কিন্তু এই রুল অফ ল এর মধ্যে পড়ে। ওকে, এবার আমরা কিছু এক্সেপশনও দিয়েছি এই যে ইকুয়ালিটিতে। এক্সেপশনস গুলো কি কি আছে একটু দেখি। ফার্স্ট হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা প্রথম যে এক্সেপশনটা দেখবো সেটা হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এন্ড দ্য গভর্নর অফ এ স্টেট। প্রথমটা হলো প্রেসিডেন্ট এবং গভর্নর তার অফিসে থাকাকালীন যে ধরনের কার্যক্রম করবেন তার জন্য তাকে কোনো কোর্টের কাছে লায়াবেল হতে হবে না, অর্থাৎ কোনো আদালতের কাছে তাকে কিন্তু দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে না। প্রেসিডেন্ট বা গভর্নরের বিরুদ্ধে কোনো যে ক্রিমিনাল প্রসিডিংস হয় সেই ফৌজদারি মামলা চালাতে পারা যাবে না ডিউরিং হিজ অফিস। তিনি যতদিন অফিসে থাকবেন তার বিরুদ্ধে কিন্তু কোনো ক্রিমিনাল মামলা চলবে না প্রেসিডেন্ট বা গভর্নরের বিরুদ্ধে। 3 নম্বর হচ্ছে কোনো আদালতের পক্ষ থেকে প্রেসিডেন্ট বা গভর্নরকে অ্যারেস্ট করার কোনো প্রসেস কিন্তু ইনিশিয়েট করা যাবে না, অর্থাৎ তাদের বিরুদ্ধে কোনো রকম গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যাবে না। এবং 4 নম্বরটা হচ্ছে যে প্রেসিডেন্ট বা গভর্নরের বিরুদ্ধে কোনো রকম দেওয়ানি মামলা ব্যক্তিগত স্তরেও কিন্তু চালানো যাবে না ডিউরিং হিজ টার্ম ইন অফিস। তিনি যতদিন অফিসে থাকবেন সেটা কিন্তু চলবে না। ওকে, সেই দেওয়ানি মামলাটা তার আগের কোনো কৃতকর্মের জন্য, অর্থাৎ তিনি অফিসে এন্টার করার আগের কোনো কাজের জন্য হোক বা অফিসে এন্টার করার পরে কোনো কাজের জন্য হোক, কিন্তু কোনো রকম ভাবে কোনো দেওয়ানি মামলায় কিন্তু চালানো যাবে না। ওকে, 2 নম্বরটা কি আছে? 2 নম্বরটা বলছে যে কোনো একটা মানুষ নিউজ পেপার, টেলিভিশন বা রেডিওতে কোনো সাবস্টেন্সিয়ালি ট্রু, অর্থাৎ কোন সত্য খবর যদি পরিবেশন করেন অ্যাবাউট দ্য প্রসিডিংস অফ দ্য হাউস অফ পার্লামেন্ট অর আইদার হচ্ছে লেজিসলেচার অফ দ্য স্টেট, অর্থাৎ রাজ্য বিধানসভা বা যে কেন্দ্রের যে আইনসভা মানে পার্লামেন্ট, সেখানকার প্রসিডিং সংক্রান্ত কোনো খবর প্রকাশ করার জন্য কোনো মানুষের বিরুদ্ধে কিন্তু সিভিল বা ক্রিমিনাল প্রসিডিংস ড্র করা যাবে না। ফাইন। 3 নম্বরটা বলছে কোনো পার্লামেন্টের মেম্বার অর্থাৎ এমপি, ঠিক আছে, shall not be liable to any proceedings in any court in respect of anything said or any vote given by him in the parliament or any committee thereof. অর্থাৎ পার্লামেন্টে একজন মেম্বার অফ পার্লামেন্ট কোনো ভোট দিচ্ছেন বা কোনো একটা প্রসিডিংসে অংশগ্রহণ করে সেখানে কোনো কিছু অ্যাক্টিভিটিস করছেন, তার জন্য কিন্তু তার বিরুদ্ধে কোন রকম ভাবে প্রসিডিংস কোর্টে করা যাবে না আন্ডার আর্টিকেল 105। এই প্রিভিলেজটা কিন্তু আমরা মেম্বার অফ পার্লামেন্টসদেরকে দিচ্ছি। স্টেট লেজিসলেচারের ক্ষেত্রেও কিন্তু ঠিক একই নিয়ম চালু হচ্ছে, কিন্তু আর্টিকেলটা চেঞ্জ হয়ে যাচ্ছে 194। অর্থাৎ স্টেট লেজিসলেচারে কোনো সদস্য এমএলএরা যদি কোনো প্রসিডিংসে অংশগ্রহণ করে, কোনো কমিটিতে ভোট দান করেন, অথবা যখন বিধানসভা চলবে সেই বিধানসভা চলাকালীন কোনো ভোটাভুটিতে অংশগ্রহণ করেন, তখন তিনি কি ধরনের অ্যাকশন নেবেন তার জন্য কিন্তু তিনি কোনোভাবেই কোনো কোর্টে জবাবদিহি করবেন না। ফাইন। এখানে 31C আর্টিকেলটা প্রাণীধানযোগ্য। সেখানে কি বলছে যে ইজ অ্যান এক্সেপশন টু আর্টিকেল 14, অর্থাৎ যদি কোনো রকম ভাবে ডিরেক্টিভ প্রিন্সিপালকে পরিণতি দিতে গিয়ে কোনো ক্ষেত্রে কোনো এক্সেপশনাল গ্রাউন্ডের রেস্ট্রিকশন দিতে হয় বা অন্য কিছু করতে হয়, তাদের জন্য কোনো স্পেশাল আইন প্রণয়ন করতে হয়, সেটা কিন্তু ভ্যালিড থাকবে আর্টিকেল 5 অনুযায়ী, আর্টিকেল 31C, ঠিক আছে, 31, 39 এই জিনিসগুলো কিন্তু একটু দেখে নিতে হবে ভালো করে। 6 নম্বরটা কি বলছে? foreign sovereign rulers, ambassadors, diplomats, enjoy immunity from criminal and civil proceedings. আমাদের ভারতবর্ষে বিভিন্ন দেশ থেকে রাষ্ট্রদূতরা আসেন, ফাইন, তারা বিভিন্ন রকম কাজকর্ম করেন। বিদেশি রাষ্ট্রের যারা নাগরিক তারা আসেন, নাগরিক নয়, যারা আর কি রুলার তারা আসেন, অর্থাৎ যারা শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি ইত্যাদি ওনারা আসেন, তাদের বিরুদ্ধে কিন্তু কোন রকম ক্রিমিনাল বা সিভিল প্রসিডিংস করা যাবে না। ডিপ্লোম্যাটস যারা থাকেন তাদের বিরুদ্ধেও কিন্তু করা যাবে না।
ডিপ্লোম্যাটস মানে রাষ্ট্রদূত, অ্যাম্বাসেডার, এগুলো। ওকে, আর কি বলছে, ইউএনএ অ্যান্ড ইটস এজেন্সিস এনজয় ডিপ্লোম্যাটিক ইমিউনিটি। এই যে ইউএনএ মানে ইউনাইটেড নেশনস এবং তার যে শাখা সংগঠনগুলো আছে তারা কিন্তু এই ডিপ্লোম্যাটিক ইমিউনিটিটাকে এনজয় করে, অর্থাৎ তাদের বিরুদ্ধেও কিন্তু কোনো রকম ক্রিমিনাল বা সিভিল প্রসিডিংস করা হয় না। এবার আমরা পরের আর্টিকেল 15 দেখবো। আর্টিকেল 15 এটা দেখবো, প্রহিবিশন অফ ডিসক্রিমিনেশন অন সার্টেন গ্রাউন্ডস। এবার দেখবো আর্টিকেল 15 provides the state shall not discriminate against any citizen on grounds only of religion, race, caste, sex or place of birth। এই যে গ্রাউন্ডস গুলো বললাম, অর্থাৎ তার যে ধর্ম, তার যে জাতি, ঠিক আছে, কাস্ট, ঠিক আছে, সেক্স অর্থাৎ তার লিঙ্গ, কোনটার একটির বেসিসে, ঠিক আছে, তার বিরুদ্ধে কিন্তু কোন রকম বৈষম্যমূলক আচরণ রাষ্ট্র করতে পারবে না। টু ক্রুশিয়াল ওয়ার্ডস ইন দিস প্রভিশনস আর ডিসক্রিমিনেশন অ্যান্ড অনলি। এই ডিসক্রিমিনেশন মানে হচ্ছে বৈষম্য, আর অনলি মানে যে কোনো একটি, মানে একটি মাত্র জিনিসের ভিত্তিতে। The word discrimination means to make an adverse distinction with regard to or to distinguish unfavorably from others। অর্থাৎ বৈষম্য মানে কি, কোন একজন মানুষকে অযৌক্তিকভাবে মানে বেআইনি ভাবে কোনো একটা জায়গা থেকে কোনো কিছুকে বঞ্চিত করা বা ইত্যাদি, এটা কিন্তু বলা হয় ডিসক্রিমিনেট করা, অর্থাৎ তার বিরুদ্ধে বৈষম্যমূলক আচরণ করা কোন একটার বেসিসে। আরেকটা কি হচ্ছে, অনলি, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, ঠিক আছে, আদার গ্রাউন্ডসে কিন্তু প্রহিবিটেড। অর্থাৎ এই যে জিনিসগুলো আমরা বলে দিলাম, কি কি গ্রাউন্ডস গুলো বললাম, রিলিজিয়ান, রেস, কাস্ট, সেক্স, প্লেস অফ বার্থ ইত্যাদি, এগুলোর বেসিসেই কিন্তু ডিসক্রিমিনেট করা যাবে না। অন্য যে কোনো কিছুর বেসিসে কিন্তু সেক্ষেত্রে কিন্তু কোনো বাধা নেই, নট প্রহিবিটেড। ওকে, এটা বুঝতে হবে। এখানে বেশ কিছু এক্সেপশনসও আছে, প্রত্যেকটা আর্টিকেলের আন্ডারে কিছু এক্সেপশন আছে, আমরা সেগুলো দেখবো। তার আগে আমরা একটা জিনিস জেনে নেবো, সেটা হচ্ছে যে এই যে জিনিসটা বললাম যে কোনো রকম ভাবে ডিসক্রিমিনেট করা যাবে না, সেরকম গ্রাউন্ড গুলো কি কি থাকতে পারে। সর্বসাধারণের ব্যবহারযোগ্য কোনো একটা বাথ ট্যাঙ্ক অর্থাৎ পুকুর, জলাশয় ইত্যাদি থেকে কোনো মানুষকে প্রবেশাধিকার থেকে নিষিদ্ধ করা যাবে না। অতএব সবাইকার প্রবেশাধিকার কিন্তু সুনিশ্চিত করতে হবে রাষ্ট্রকে। তারপরে কোনো একটা দোকান, পাবলিক রেস্টুরেন্টস, হোটেল, এগুলো ক্ষেত্রেও কিন্তু প্রবেশাধিকার বা অন্যান্য যে বিধিগুলো থাকে সেটার বেসিসেও কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেশন এই কটা জিনিসের গ্রাউন্ডে কিন্তু করা যাবে না। ফাইন, এখন এক্সেপশন গুলো দেখে নিই। প্রথমটা হচ্ছে ফর ওমেন অ্যান্ড চিলড্রেন। আমরা জানি যে মেয়েদের ক্ষেত্রে বেশ কিছু এক্সেপশন আমরা এমনি দেখতে পাই, যেমন হচ্ছে এসএসসি ফর্ম ফিল আপের ক্ষেত্রে ইত্যাদি ক্ষেত্রে দেখতে পাই যে মেয়েদের ফিজ লাগে না। তো এটা হচ্ছে একটা রিজনেবল রেস্ট্রিকশন, অথবা তাদের একটু আপলিফটমেন্ট, তাদের যে সার্ভিস গুলোতে তাদের যে কি বলবো, তাদের যে পার্টিসিপেশন সেটাকে এনশিওর করার জন্য কিন্তু এই ছাড়গুলো গভর্নমেন্টের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। যেমন হচ্ছে আরো কিছু ক্ষেত্রে, যেমন যে রিজার্ভেশন অফ সিটস করা থাকে অনেক সময় লোকাল বডি গুলোর ক্ষেত্রে। ওকে, তো সেই ধরনের ব্যবস্থা করা হয়। যেমন আমরা জানি পঞ্চায়েতে মহিলাদের রিজার্ভেশন করা থাকে, তো সেটা হচ্ছে ওমেনদের জন্য স্পেশাল ব্যবস্থা। চিলড্রেনদের জন্য শিক্ষাগত ক্ষেত্রে অনেক সময় ফ্রি এডুকেশনের ব্যবস্থা করা হয়, এগুলো হচ্ছে স্পেশাল প্রভিশন। ওকে, 2 নম্বরটা হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড যারা থাকে তাদের জন্য কিন্তু স্পেশাল প্রভিশন করতে পারে। আমরা জানি এসসি, এসটি এই কমিউনিটি গুলোর ক্ষেত্রে কিন্তু স্পেশাল প্রভিশন করা হয়েছে, তাদের জন্য কিছু রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে, ফি স্ট্রাকচারে চেঞ্জ করা হয়েছে ইত্যাদি, এগুলো করা হয়েছে। ঠিক আছে, তো তাদেরকে কেন এই ধরনের এক্সেপশনস গুলো দেওয়া হয়েছে, কারণ তারা হচ্ছে সোশ্যালি অ্যান্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড। অতএব তাদেরকে মেইন স্ট্রিমে উপযুক্ত পজিশন দেওয়ার জন্য কিন্তু রাষ্ট্র এই ব্যবস্থাগুলো করে। ফাইন। 3 নম্বর যেটা বলছে যে স্টেট ইজ এম্পাওয়ার্ড টু মেক এনি প্রভিশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সোশ্যাল এন্ড এডুকেশনালি ব্যাকওয়ার্ড। অর্থাৎ কে আইনটা প্রণয়ন করবে, প্রভিশনটা কি ফর্ম করবে না, স্টেট, রাষ্ট্র তৈরি করবে, যে যারা আমার পিছিয়ে পড়া শ্রেণী আছে এডুকেশনালি এন্ড সোশ্যালি বা অন্য কোনো দিক থেকে, তাদেরকে আমরা কিভাবে উন্নতি করতে পারি সেই পলিসি মেকিং এর দায়িত্বটা কিন্তু স্টেটের আছে এবং সেই অনুযায়ী সে লেজিসলেট করতে পারবে, অর্থাৎ আইন প্রণয়ন করতে পারবে, কোনো অসুবিধা হবে না। The last provision was added by 93rd Amendment Act 2005, অর্থাৎ এই যে প্রভিশনটা এটা কিন্তু 93rd Amendment Act 2005 এর মাধ্যমে অ্যাড করা হয়েছে। ওকে, আমরা জানি যে এই রিজার্ভেশনকে
মানে ভ্যালিডিটি দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট। বিভিন্ন ক্ষেত্রে ওবিসি, এসসি, এসটি কমিউনিটিদের জন্য কিন্তু আমরা সিট রিজার্ভ করেছি, বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনের ক্ষেত্রে হোক বা বিভিন্ন চাকরিতে আমরা কিন্তু এই রিজার্ভেশনটা অ্যালাউ করেছি। ঠিক আছে, এখানে 2008 সালে সুপ্রিম কোর্টের একটা জাজমেন্ট আমরা একটুখানি নজর রাখবো। 2008 সালে সুপ্রিম কোর্ট একটি জাজমেন্ট দিয়ে এই রিজার্ভেশন গুলোর ভ্যালিডিটিকে ইনশিওর করে, কিন্তু তার সাথে সুপ্রিম কোর্ট এই রায় দেয় যে ওবিসি ক্যাটাগরির জন্য যে ধরনের রিজার্ভেশন আছে, ফাইন, এই রিজার্ভেশনের মধ্যে যারা ক্রিমি লেয়ার, এই ক্রিমি লেয়ারকে কিন্তু বাদ দেওয়ার কথা বলা হয়, কারণ এটা হলো উদ্দেশ্য আমাদের। ঠিক আছে, যারা আন্ডার প্রিভিলেজড তাদেরকে উপরের দিকে উঠিয়ে আনা। ওকে, অলরেডি যারা একটা জায়গা পেয়ে গেছে তাদের জন্য নয়। তো সেটা আমরা দেখবো ক্রিমি লেয়ার অ্যাকচুয়ালি কারা। পার্সনস হোল্ডিং কনস্টিটিউশনাল পোস্ট, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, সুপ্রিম কোর্টের জাজ, হাইকোর্টের জাজ, এদের যারা ছেলে মেয়ে তারা কিন্তু এই ওবিসির যে রিজার্ভেশন সেটা কিন্তু পাবে না। সেন্ট্রাল বা স্টেট সার্ভিসের ক্ষেত্রে গ্রুপে ক্লাস 1, ক্লাস বি অফিসার, ক্লাস দ্য অফিসার, সেন্ট্রাল অ্যান্ড স্টেট সার্ভিস, তারা কিন্তু এই রিজার্ভেশনের বেনিফিট পাবে না ওবিসি হওয়া সত্ত্বেও। কর্নেল, ঠিক আছে, কর্নেল বা এই ধরনের র্যাঙ্কে যারা আছে, এখানে আমরা পড়বো কর্নেল অ্যান্ড অ্যাবাভ। ঠিক আছে, ইন আর্মি, ইকুইভ্যালেন্ট পোস্ট ইন নেভি, এয়ারফোর্স, পার্লামেন্টারি ফোর্সেস, প্যারামিলিটারি ফোর্সেস। এই যে প্যারামিলিটারি ফোর্স, নেভি, আর্মি, এদের যারা কর্নেল বা উপরের স্তরে যারা অফিসার্স আছেন তাদের ছেলেমেয়েরা কিন্তু বেনিফিট পাবেন না ওবিসি সংরক্ষণ। ডক্টরস, লয়ার্স, ইঞ্জিনিয়ার্স, আর্টিস্ট, অথার্স, কনসালটেন্টস অ্যান্ড সো অন, এদের যারা ছেলে মেয়ে আছেন তারা কিন্তু ওবিসি সংরক্ষণের আওতায় আসবেন না। 5 নাম্বারটা হচ্ছে পার্সন এনগেজ ইন ট্রেড, বিজনেস, ইন্ডাস্ট্রি। এটা নির্দিষ্ট সেলিং থাকে রোজগারের, তার উপরে গেলে কিন্তু তারা ওবিসি সংরক্ষণের মাত্রা মানে ওবিসি সংরক্ষণের আওতায় পড়বেন না। 6 নম্বর হচ্ছে পিপল হোল্ডিং এগ্রিকালচার ল্যান্ড অ্যান্ড অ্যাবাভ অ্যাট এ সার্টেন লিমিট অ্যান্ড ভ্যাকেন্ট ল্যান্ড অ্যান্ড বিল্ডিং ইন আরবান এরিয়াস। অর্থাৎ কোনো মানুষের যদি সম্পত্তির পরিমাণ একটা সার্টেন লিমিটকে ক্রস করে যায়, তিনি কিন্তু ওবিসি, তার যারা ছেলে মেয়ে তারা কিন্তু ওবিসি সংরক্ষণের আওতায় আসতে পারবেন না। 7 নাম্বারটা কি করেছে, পার্সনস হ্যাভিং গ্রস অ্যানুয়াল ইনকাম 4.5 lakhs অর পজেসিং ওয়েলথ অ্যাবাভ দ্য এক্সেমশন লিমিট। একটা লিমিট দেওয়া আছে, তার উপরে যদি সম্পত্তির মালিক হয়ে থাকেন এবং যদি তাদের যে বাৎসরিক রোজগার সেটা 4.5 লাখের উপর হয়ে থাকে, তাহলে কিন্তু তারা ওবিসি সংরক্ষণের আওতায় আসবেন না। এটা হলো কিন্তু যে আমাদের ক্রিমি লেয়ার তার কনসেপ্ট। এবার দেখবো আমরা আর্টিকেল 16, ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট, অর্থাৎ সরকারি যে এমপ্লয়মেন্ট তার ক্ষেত্রে সকলের সমান অধিকার। কি বলেছে আর্টিকেলটা একটু পড়বো। Article 16 provides for equality of opportunity of all citizens in matters of public employment or appointment to any office under the state. No citizen can be discriminated against or be ineligible for any employment or office under the state or on grounds of only religion, race, caste, সেক্স, ডিসেন্ট, প্লেস অফ বার্থ, রেসিডেন্স। এই যে গ্রাউন্ড গুলো বলেছিলাম সেটা কিন্তু আমরা আর্টিকেল 15তেও বলেছিলাম। ওই গ্রাউন্ড গুলোর বেসিসে কিন্তু কোনো পাবলিক অফিস হোল্ড করার ক্ষেত্রে বা পাবলিক অফিসে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু কোনো রকম বৈষম্যমূলক আচরণ করব না। অর্থাৎ জাতি, ধর্ম, বাসস্থান, তারপর হচ্ছে প্লেস অফ বার্থ, জন্মস্থানের নিরিখে আমরা কিন্তু কোনো রকম ডিসক্রিমিনেট কারোর সাথে করব না। এটা কিন্তু আর্টিকেল 16 বলা আছে। যথারীতি এরও কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশন গুলো কিন্তু আমরা এবার এখানে আলোচনা করব। কি বলেছে, পার্লামেন্ট ক্যান প্রেসক্রাইব রেসিডেন্স as a condition for certain employment or appointment in a state or union territory or local authority or other authority as per Public Employment Recruitment Act 1957। আমরা এটা এই একটা সম্পর্কে প্রথম অধ্যায়ে পড়েছিলাম। যাই হোক, তো এখানে এই অ্যাক্ট অনুযায়ী পার্লামেন্ট কিন্তু প্রেসক্রাইব করতে পারে যে কোনো একটা স্টেটের স্পেশাল কোনো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কিন্তু সেই স্টেটেরই যারা বাসিন্দা তাদেরকে প্রিভিলেজ দেওয়ার ক্ষেত্রে, যেটা কিন্তু এক্সপায়ার্ড হয়েছে 1974-এ। There is no such provision for any state except অন্ধ্রপ্রদেশ। এখন কিন্তু অন্ধ্রপ্রদেশ ছাড়া অন্য কোনো স্টেটের ক্ষেত্রে এই ধরনের এক্সেপশন কিন্তু নেই। ওকে, 2 নম্বর এক্সেপশনটা কি, যথারীতি রিজার্ভেশন, অর্থাৎ যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদের জন্য রিজার্ভেশনের ব্যবস্থা আছে।
3 নম্বরটা কি বলছে যে কোন একটা রিলিজিয়াস ডিনোমিনেশনের ক্ষেত্রে তার যে মেম্বার অফ গভর্নিং বডি থাকবে তারা কিন্তু একটা পার্টিকুলার কমিউনিটি, পার্টিকুলার রিলিজিয়নের হতে পারে। ঠিক আছে, এই 3টে এক্সেপশন এখানে কিন্তু আমরা দেখলাম। এবার আমরা দেখবো মন্ডল কমিশন অ্যান্ড আফটারমাথ। ঠিক আছে, মন্ডল কমিশন একটা বিখ্যাত কমিশন। এটা 1979-এ মোরারজি দেশাই গভর্নমেন্ট ফর্ম করে। সেকেন্ড ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ বিপি মন্ডল, মেম্বার অফ পার্লামেন্ট। আর্টিকেল 340 আমি জানি, আমরা সবাই জানি যে আর্টিকেল 340 অনুযায়ী যে সোশ্যালি আর ইকোনমিক্যালি এডুকেশনে ব্যাকওয়ার্ড ক্লাস তাদের যে কন্ডিশনটাকে ইনভেস্টিগেট করার জন্য রাষ্ট্রপতিকে একটা করে কমিশন নিয়োগ করতে হয়। তো সেই অনুযায়ী 1979-এ কিন্তু মন্ডল কমিশন নিযুক্ত হয়েছিল। তার কিছু রেকমেন্ডেশন ছিল। এই মন্ডল কমিশন যে জবের ক্ষেত্রে যে রেকমেন্ডেশন করেছিল 16(4) আর্টিকেল অনুযায়ী, যে প্রোভাইড ফর রিজার্ভেশন, ঠিক আছে, of jobs in favor of backward class has been examined thoroughly by the Supreme Court. Supreme Court কিন্তু এটার বিচার করেছিল। তো the court has rejected the additional reservation of 10% for poorer section of the higher caste. কোর্ট কিন্তু সেই মুহূর্তে 10% হায়ার সেকশনের জন্য, হায়ার কাস্টের যারা পুয়ার সেকশন আছে, মানে গরিব, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, তাদের জন্য যে রিজার্ভেশন সেটা কিন্তু অবৈধ বলে ঘোষণা করেছিল। It upheld constitutional validity of 27% reservation for OBC with certain conditions. এই সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল 27% যে ওবিসি সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে সেটা কিন্তু কনস্টিটিউশনালি ভ্যালিড। ঠিক আছে, তো এই মন্ডল কমিশন কিসের উপর কাজ করেছে এবং কি কি রেকমেন্ডেশন ছিল মেইনলি আমরা সেটা জেনে নিলাম, এবং সুপ্রিম কোর্টের সেক্ষেত্রে কি বক্তব্য ছিল সেটা আমরা কিন্তু এখানে জেনে নিলাম। সুপ্রিম কোর্টের রুলিং এর উপর বেস করে গভর্নমেন্ট কি কি করলো? ফার্স্টে করলো রামনন্দন কমিটি অ্যাপয়েন্ট করলো। কি করলো? ক্রিমি লেয়ারকে আইডেন্টিফাই করার জন্য। ঠিক আছে, রিপোর্ট দিল 1993-তে যে কারা ক্রিমি লেয়ার হবে। তারপরে কি করলো? ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়াজ এস্টাবলিশড ইন 93। ঠিক আছে, পার্লামেন্ট একটা আইন করে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এটা কিন্তু প্রতিষ্ঠা করলেন 1993 সালে। খুব ইম্পর্টেন্ট, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে এই সালটা কিন্তু প্রশ্নে আসতে পারে। এবার আমরা পরবর্তী আর্টিকেল 17 পড়বো। ঠিক আছে, আর্টিকেল 17 অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি। কি আছে? আর্টিকেল 17 abolishes untouchability and forbids its practice in any form. আমরা জানতাম যে প্রাচীন ভারতে বা ভারত স্বাধীন হওয়ার কিছু আগেও, ঠিক আছে, আমাদের দেশে অচ্ছুত বলে হরিজনদের সাথে অন্যায় ব্যবহার, দুর্ব্যবহার, তাকে কোন একটা পাবলিক প্লেসে ঢুকতে বাধা দেওয়া, প্লেসেস অফ ওয়ার্শিপ যেমন হচ্ছে মন্দির, মসজিদ ইত্যাদি জায়গা যেগুলো আছে, তো সেখানে যেতে বাধা দেওয়া, তারপরে সর্বসাধারণের ব্যবহারযোগ্য কোনো জায়গায় নিষেধাজ্ঞা জারি করা, এই ধরনের যে সোশ্যাল ইভিল প্র্যাকটিস গুলো সেটা কিন্তু ছিল। কিন্তু আর্টিকেল 17 কিন্তু এটাকে ডিরেক্টলি অ্যাড্রেস করলো এবং বলে দিল যে কোনো রকম ভাবে আনটাচেবিলিটিটাকে কোনো রকম ভাবে এন্টারটেইন করা যাবে না। অতএব আনটাচেবিলিটি কিন্তু যে কোনো ফর্মে প্র্যাকটিস করাকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে, এবং আনটাচেবিলিটিকে কোনোভাবে অবজার্ভ করলে সেটা কিন্তু পানিশেবল অফেন্স হিসেবে ট্রিট করা হবে। এবং এই আনটাচেবিলিটি যে অ্যাক্ট, ঠিক আছে, অফেন্সেস অ্যাক্ট, সেটা কিন্তু 1955-এ প্রথমবারের জন্য মানে ড্রাফটেড হয়েছিল। তো সেটা 1976-এ সেটা কিন্তু আরেকবার অ্যামেন্ডমেন্ট হয়, ঠিক আছে, অ্যামেন্ডেড, ঠিক আছে, এবং রিনেমড হয় প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট বলে 1955 টু এনলার্জ দ্য স্কোপ অ্যান্ড মেক পিনাল প্রভিশন অ্যান্ড মোর। ঠিক আছে, যে এই ধরনের যে আনটাচেবিলিটিকে যে কোনো ফর্মে প্রশ্রয় দিলে তার জন্য যে পেনাল প্রভিশন ছিল সেটাকে আরো বেশি কঠিনতর করা হলো, অর্থাৎ শাস্তিযোগ্য অপরাধ বলে ট্রিট করা হবে, এবং সেটা শাস্তিটাকেও কিন্তু আরো বেশি কঠিন শাস্তির পর্যায়ে নিয়ে যাওয়া হলো এই সংশোধনী করার ফলে। এখানে অ্যাক্টে যে এনি রাইট কথাটা আছে এটা কিন্তু একমাত্র কেবলমাত্র সিভিল রাইটকে কিন্তু ডিফাইন করে, ডিফাইন সিভিল রাইটস, ঠিক আছে, অ্যাজ এনি রাইট। ওকে, আর্টিকেল 17 অফ দ্য কনস্টিটিউশন অনুযায়ী, ঠিক আছে, দ্য টার্ম আনটাচেবিলিটি has not been defined either in the constitution or in the act. কিন্তু এই আনটাচেবিলিটি কথাটাকে কিন্তু সংবিধানেও উল্লেখ করা নেই, আবার যে আমরা যে অ্যাক্ট করলাম যেটা আমরা নাম দিলাম প্রোটেকশন অফ সিভিল রাইটস অ্যাক্ট 1955, সেখানেও কিন্তু এই আনটাচেবিলিটি কথাটা একবারের জন্য উল্লেখ করা হয়নি। ওকে, এবার আমরা দেখবো যে সিভিল রাইটস অ্যাক্ট 1955 কোন জিনিসগুলোকে পার্টিকুলারলি অপরাধ বলে ঘোষণা করেছে, ঠিক আছে, আনটাচেবিলিটির আন্ডারে।
প্রিভেন্টিং এনি পার্সন ফ্রম এন্টারিং এনি প্লেস অফ পাবলিক ওয়ার্শিপ, আমি যেটা বললাম যে মন্দির মসজিদ ইত্যাদিতে প্রবেশাধিকারে বাধা দেওয়া, জাস্টিফাইং আনটাচেবিলিটি অন ট্র্যাডিশন, রিলিজিয়াস, ফিলোসফিক্যাল আর আদার গ্রাউন্ডস। কোন রকম ভাবে আনটাচেবিলিটিকে জাস্টিফাই করা, ফিলোসফিক্যাল গ্রাউন্ড হতে পারে, ধর্মীয় ভাবে হতে পারে, কোন রকম ভাবে ডিফেন্ড করা কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে, এনি শপ, হোটেল, প্লেসেস অফ পাবলিক এন্টারটেনমেন্ট অর্থাৎ সিনেমা হল, রেস্তোরাঁ ইত্যাদি জায়গাগুলোতে প্রবেশাধিকারের ক্ষেত্রে যদি কোনো সংস্থা বা কোনো ব্যক্তি এই ধরনের আনটাচেবিলিটিকে প্রশ্রয় দেয়, অচ্ছুত বলে কাউকে যদি সেখানে প্রবেশাধিকার থেকে বঞ্চিত করে, তাহলে সেটা কিন্তু আইনগত অপরাধ বলে গণ্য করা হবে। ইনসাল্টিং এ পার্সন বিলঙ্গিং টু শিডিউল কাস্ট, অর্থাৎ কোনো শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব এরকম কোনো মানুষকে ইনসাল্ট করা, ঠিক আছে, সেটাও কিন্তু এই অ্যাক্ট অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। রিফিউজিং অ্যাডমিশন হসপিটাল, এডুকেশনাল ইনস্টিটিউশন, হোটেলস এস্টাবলিশ ফর পাবলিক বেনিফিট, অর্থাৎ সর্বসাধারণের ব্যবহারযোগ্য যে হসপিটাল, এডুকেশন ইনস্টিটিউশন ইত্যাদি এগুলো আছে, সেখানে কিন্তু কোনো জাতিগতভাবে কোনো অন্য কোনোভাবে আনটাচেবল কোনো মানুষকে, মানে আনটাচেবল বলে তাকে কিন্তু রিফিউজ করা যাবে না। ঠিক আছে, প্রিচিং আনটাচেবিলিটি ডিরেক্টলি অর ইনডিরেক্টলি, কোন রকম ভাবে এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না। ঠিক আছে, এবং প্রিচ করা তো যাবেই না। রিফিউজিং টু সেল গুডস, অর্থাৎ তুমি একটা দোকান খুলে বসেছো, সেখানে কোন একটা ছোট জাতের মানুষ বলে তাকে তুমি রিফিউজ করবে, সেটা কিন্তু হবে না, কাউকে ছোট জাত বলে বলাও যাবে না। ফাইন। পরিশেষে এখানে একটা কথা বলি, এখানে আমরা বলেছিলাম যে কিছু কিছু অ্যাক্ট স্টেটের এগেনস্টে প্রযোজ্য, বেশিরভাগ সবকিছুই স্টেটের এগেনস্টে প্রযোজ্য, আবার কিছু কিছু হচ্ছে ব্যক্তি ইন্ডিভিজুয়ালের এগেনস্টে প্রযোজ্য। সেই আনটাচেবিলিটি কিন্তু ব্যক্তি প্রাইভেট ইন্ডিভিজুয়ালদের এগেনস্টে প্রযোজ্য, অর্থাৎ কোনো ব্যক্তিগতভাবে কোনো মানুষও কিন্তু এই প্র্যাকটিস গুলো কিন্তু করতে পারবে না। ওকে, এটা কিন্তু সুপ্রিম কোর্ট ভালোভাবে রায় দিয়ে জানিয়ে দিয়েছে। এবার আমরা পড়বো আর্টিকেল 18 অ্যাবলিশন অফ টাইটেলস। কি বলেছে, আর্টিকেল 18 অ্যাবলিশস টাইটেলস এন্ড মেক্স 4 প্রভিশন ইন দিস রিগার্ড। কি কি প্রভিশন করছে সেটা একটু দেখবো। এক্ষেত্রে রাষ্ট্রকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যে বিদ্যা এবং গুণের পরিচায়ক বা কোনো মিলিটারি এক্সেলেন্সের পরিচায়ক এরকম কিছু নয়, এরকম কোন রকম ভাবে কোনো টাইটেল বা কোনো পার্টিকুলার উপাধি কোনো সিটিজেন বা ফরেনারকে দেওয়া যাবে না। ঠিক আছে, অর্থাৎ এখানেও কিন্তু আমরা প্রিভিলেজ ক্লাস রাখতে চাইছি না। আমরা জানি যখন ভারতবর্ষ স্বাধীন ছিল না, তখন ওই রায় বাহাদুর, মহারাজ, রাজাধিরাজ, ঠিক আছে, দেওয়ান বাহাদুর ইত্যাদি এই ধরনের বিভিন্ন রকম উপাধিগুলো ব্রিটিশরা কিন্তু ভারতীয় রাজাদেরকে দিত, যেটা কিন্তু মোটেই একটা স্বাধীন সভরেন কান্ট্রিতে কাম্য নয়। ওকে, অর্থাৎ এখানে কিন্তু একটা প্রিভিলেজ ক্লাসকে আমরা কিন্তু তুলে বা প্রমোট করছিলাম। তো এক্ষেত্রে কি বলেছে, ইট প্রহিবিটস এ সিটিজেন অফ ইন্ডিয়া ফ্রম অ্যাকসেপ্টিং এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট। এক্ষেত্রে ভারতবর্ষের কোনো নাগরিকও কিন্তু বিদেশি কোনো রাষ্ট্রের কাছ থেকে এই ধরনের কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না, এরকম ধরনের কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। এ ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট অর ট্রাস্ট আন্ডার দ্য স্টেট ক্যান নট অ্যাকসেপ্ট এনি টাইটেল ফ্রম এনি ফরেন স্টেট উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। যদি কোনো ফরেনার থাকে, ভারতবর্ষের কোনো একটা পার্টিকুলার অফিস কে হোল্ড করছে, ঠিক আছে, সেও কিন্তু ভারতবর্ষের সরকার অর্থাৎ প্রেসিডেন্টের অনুমতি ছাড়া কোনো একটা বিদেশি রাষ্ট্রের কাছ থেকে কিন্তু কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না, কোনো উপাধি গ্রহণ করতে পারবে না। 4 নম্বর প্রভিশনটা কি রাখছে, 4 নম্বর প্রভিশনটায় বলছে যে ভারতবর্ষের নো সিটিজেন অর ফরেনার হোল্ডিং এনি অফিস অফ প্রফিট ট্রাস্ট আন্ডার দ্য স্টেট, ভারতবর্ষে কর্মরত কোনো একটা অফিস অফ প্রফিট অথবা ট্রাস্টের কর্মী, সে বিদেশি হতে পারে, ভারতীয় হতে পারে, ইজ টু অ্যাকসেপ্ট এনি প্রেজেন্ট, সে কোনো রকম ভাবে কোনো প্রেজেন্ট, কোন রকম উপঢৌকন, ঠিক আছে, আবার কোন রকম অফিস ফ্রম অর আন্ডার এনি ফরেন স্টেট অথবা কোন একটা অফিস, কোনোটাই কিন্তু গ্রহণ করতে পারবে না। ওকে, তার মানে ভারতবর্ষে কর্মরত, ভারত সরকার কাজ করে বা স্টেটের কোনো কাজ করে এরকম কোনো মানুষ কোনো বিদেশি রাষ্ট্র থেকে কোনো উপঢৌকন গ্রহণ করতে পারবে না, কোনো টাইটেল গ্রহণ করতে পারবে না, আবার কোনো অফিসও হোল্ড করতে পারবে না উইদাউট দ্য কনসেন্ট অফ দ্য প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যতক্ষণ না কনসেন্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত। এক্ষেত্রে 1996 একটা বিতর্ক দাঙ্গা মেতেছিল। আমরা জানি যে ভারত রত্ন, তারপর হচ্ছে পদ্মবিভূষণ এই অ্যাওয়ার্ডগুলো 1994-এ চালু হয়েছিল, ঠিক আছে, যেটাকে মাঝখানে জনতা পার্টি গভর্নমেন্ট মোরারজি দেশাইয়ের আন্ডারে 1977-এ ডিসকন্টিনিউ করে দেয়, যেটা আবার ইন্দিরা গান্ধী গভর্নমেন্ট ক্ষমতায় আসে 1980 সালে, তারপর থেকে আবার চালু হয়। কিন্তু 96 সালে ক্যাটাগরিক্যালি সুপ্রিম কোর্ট আপহেল্ড করে,
কনস্টিটিউশনাল ভ্যালিডিটি অফ ন্যাশনাল অ্যাওয়ার্ডস কোনগুলো? ভারতরত্ন, পদ্মভূষণ আর পদ্মশ্রী, সিভিল অ্যাওয়ার্ড। ঠিক আছে, ইট রুল দ্যাট দিস অ্যাওয়ার্ডস ডু নট অ্যামাউন্ট টু টাইটেলস, অর্থাৎ এগুলো কিন্তু কোনো উপাধি নয়, এগুলো কিন্তু বিদ্যা এবং গুণের কোনো একটা দিকে কোনো একটা গুণী মানুষকে কিন্তু এগুলো কনফার্ট করা হয়ে থাকে। অতএব এক্ষেত্রে কোন রকম ভাবে প্রিভিলেজ ক্লাস কিন্তু তৈরি করা হয় না। ওকে, within the meaning of Article 18 that prohibits only hereditary titles of nobility. অন্যদিকে যে আর্টিকেল 18তে যে ধরনের টাইটেলগুলোকে বিরুদ্ধে বলা আছে, অর্থাৎ যেগুলো অ্যাডাপ্ট করতে না বলা আছে, সেগুলো কিন্তু কোনোটাই গুণের পরিচয় না, সেটা অনেক ক্ষেত্রে হেরিডিটারি বা বংশানুক্রমিক হয়ে থাকে। ঠিক আছে, গুণের পরিচয় বহন করে না সেগুলো, সেজন্য বলা হলো যে না ঠিক আছে, ভারতরত্ন ইত্যাদি যে টাইটেলগুলো দেওয়া হচ্ছিল সেগুলো কিন্তু চলতে পারে। ফাইন, আজকে 14 থেকে 18 নম্বর আর্টিকেল পর্যন্ত আমরা পড়লাম রাইট টু ইকুয়ালিটি। কারোর কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানিও। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থেকে থাকে বা কোনো জিনিসকে যদি টপিককে আমরা ইনক্লুড করতে পারি পরবর্তী ক্ষেত্রে, তো তোমরা কমেন্ট করো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।